হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে রূপঞ্জিত সকলকেই স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের উপর যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, সেখানে আজ আমরা আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 3 নিয়ে। তো এটাই কিন্তু আমাদের লাস্ট ভিডিও রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর। এর আগে কিন্তু দুটি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া আগের দুটো পার্টের পিডিএফ দেওয়া হয়নি, টোটাল 3টি পার্টের পিডিএফ একসাথে দিয়ে দেবো আজ টেলিগ্রাম চ্যানেলে। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করবো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন কি বলছে, এখানে একটি কাজদণ্ড পড়ে 2:1 অনুপাতে দুখণ্ডে বিভক্ত হয়ে যায়। তো ধরে নিচ্ছি এটা একটা কাজদণ্ড, যেটা এ আর বি 2 অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে দুটো খণ্ডে, যেটার অনুপাত দেওয়া আছে 2:3, এবং পুনরায় ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়। ছোট খণ্ড অর্থাৎ 2 ইউনিট, এটা ভাগ হয়ে যাবে এক্স আর ওয়াইতে ভাগ হয়ে যাচ্ছে, যেটার অনুপাত দেওয়া আছে 4:5। তিনটি খণ্ডের অনুপাত, তিনটি খণ্ড বলতে এখানে ছোট খণ্ডটি পড়ে পুনরায় যে দুটি খণ্ডে পরিণত হচ্ছে, অর্থাৎ এক্স আর ওয়াই, আর যে খণ্ডটি বাকি থাকছে বি, এদের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন এ দুটো খণ্ডে বিভক্ত হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এর যে পরিমাণ হবে এক্স আর ওয়াই সেই সেম পরিমাণ হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স আর ওয়াই টোটাল পরিমাণ কত, 5 আর 4 9, কিন্তু এর পরিমাণ কত দেওয়া আছে 2। তাহলে এই পরিমাণটা আমাদের সমান করার জন্য 9 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পরিমাণটা সমান হয়ে যাবে। 9 দুগুণ 18, এখানেও 2 দিয়ে গুণ করলে 9 দুগুণ 18। কিন্তু আমাদের এ আর বি এর অনুপাত সবসময় 2:3 এই অনুপাতে রাখতে হবে। তাহলে একে যদি আমরা 9 দিয়ে গুণ করি, বিকেও 9 দিয়ে গুণ করব, এখানে আমরা কত পেয়ে যাচ্ছি 18। তাহলে এখানে কত পেয়ে যাব 9 দিয়ে গুণ করলে 27, আর এখানে তো আমরা 2 দিয়ে গুণ করছি, কত পাবো তাহলে এখানে 8:10। তাহলে এখন এক্সের মান আমরা কত পাচ্ছি 8, ওয়াইয়ের মান কত পাচ্ছি এখান থেকে 10, আর বি এর মান কত পাচ্ছি 27। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, 8:10:27। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নেব। কি বলছে, তাদের ছেলের জন্মের সময় পিতার মাতার বয়সের অনুপাত দেওয়া আছে 11:10। পিতার মাতার বয়সের অনুপাত যদি 19:18 হয়, 18 হবে যখন পুত্র তার বর্তমান বয়সের দ্বিগুণ হবে, তখন কিন্তু এই অনুপাতটা হবে। পিতার মাতার বর্তমান বয়সের অনুপাত কত, তো এখানে আমি 2 রকম মেথডে করব, যার যেটা সুবিধা হবে সে সেই মেথডে করতে পারে। তো ফার্স্ট এখানে পিতার মাতার বয়সের অনুপাত দেওয়া আছে 11:10, এবং যখন পুত্রের বয়স 2x হবে, বর্তমান বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি x, আর যখন 2x হবে তখন পিতার মাতার বয়সের অনুপাত কত দেওয়া আছে 19:18। আর এখানে আমাদের পিতার মাতার বর্তমান বয়সটা বার করতে হবে, আর এখানে বয়স কত 0, তখন ছেলে জন্মায়নি যখন এই 11 আর 10 এই অনুপাতে ছিল। এদের মধ্যে গ্যাপ কত x, এদের মধ্যে গ্যাপ কত x, এই x আর x এই ভ্যালুটা সমান পাচ্ছি আমরা। ঠিক একইভাবে এখানে যে গ্যাপ, সেই সেম গ্যাপ পাবো আমরা এখানে। তাহলে আমরা দেখে নেব, যখন ছেলে জন্মায়নি সেই সময়ের সাথে যখন ছেলের 2x বছর বয়স হয়েছে সেই সময়ের মধ্যে গ্যাপ কত 8 ইউনিট। এখান থেকে মাতার বয়স, পিতারও 8, মাতার কত 8, তাহলে এখানে নিশ্চয়ই 4 হবে, আর এখানে নিশ্চয়ই 4 হবে গ্যাপ। অর্থাৎ এখানে যদি 11-র সাথে 4 যোগ করি 15, আর 10-এর সাথে 4 যোগ করি 14 হয়, তাহলেই এখানে আমাদের 19 আর 18 হবে। তাহলে আমরা সহজেই অ্যান্সারটা পেয়ে গেলাম, পিতা আর মাতার বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত, অপশন এ এখানে রাইট অ্যান্সার। তো এই হচ্ছে একটি প্রসেস। নেক্সট প্রসেসে চলে যাব, বা নেক্সট মেথড কি বলছে, ফাদার আর মাদার যাদের বয়সের অনুপাত দেওয়া আছে 11:10, যখন তাদের ছেলের জন্মায়নি, কিন্তু বর্তমান বয়সের দ্বিগুণ হবে যখন তাদের ছেলের বয়স, তখন তাদের বয়সের অনুপাত হয়ে যাবে 19:18।
এত কিছু ভাবার দরকার নেই, এখানে জাস্ট আমরা ডিফারেন্সটা নেব, এখানে জাস্ট আমরা ডিফারেন্সটা নেব, এই ডিফারেন্সের সাথে আমরা এটার গুণ করে দেব টোটাল। নতুন যে রেশিও সেটা আমরা কত পাবো, 1-এর সাথে গুণ করলে সেম থাকে, অর্থাৎ 11:10ই পেয়ে যাব। আর এই ডিফারেন্সের সাথে আমরা এটা টোটাল গুণ করে দেব, কত পাবো, এখানেও সেম থাকবে 19:18। এখন এই যে বর্তমানের যে বয়স সেটা আমরা কি করব, বাবার বয়স দুটো যোগ করব, 11 + 19/2 মার বয়সগুলো যোগ করব 10 + 18/2। কত পাচ্ছি, উপরে 30/2 করলে 15, 28/2 করলে 14। সঠিক অ্যান্সার কিন্তু এখানেও আমরা পেয়ে গেলাম 15:14। এখন যার যে প্রসেস সুবিধা বলে মনে হবে, সহজ বলে মনে হবে, সে সেটাই করতে পারেন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এ আর বি এর আয়ের অনুপাত দেয়া আছে 3:2, ব্যয়ের অনুপাত দেয়া আছে 5:3। যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায় তবে বি এর আয় কত। এখানেও আমি দুটি মেথডে করাবো, দুটি কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মধ্যেই পড়ে। তো ফার্স্ট এ আর বি, এটা হচ্ছে 1 নম্বর, যার যেটা সুবিধা হবে সে সেটাতেই করতে পারেন। ইনকাম অর্থাৎ আয়ের অনুপাত দেওয়া আছে 3:2। এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ বা ব্যয়, যাদের অনুপাত দেওয়া আছে 5:3। এবং আমরা কি জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। আর এখানে কি বলছে, সমান, প্রত্যেকে সমান 1000 টাকা করে জমায়। তাহলে এখানে আমরা 1:1 লিখতে পারি, জিরোগুলো ক্যালকুলেশন করব না, জাস্ট এখানে যেহেতু সমান বলে দিয়েছে 1:1 নিয়ে নিলাম, জিরো পরে আমরা অ্যান্সারের সাথে বসিয়ে দেব। সেভিংস এখানে কত, 1:1। CMM মেথড অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের সাহায্যেই আমরা করব। 5 থেকে শুরু করব, 5×2 = 10, 3×3 = 9। ডিফারেন্স কত পাচ্ছি, 1। এই 1 ইকুয়াল টু আমরা কত লিখব, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখান থেকে, 5×1 = 5 মাইনাস 3×1 = 3 অর্থাৎ 2। অর্থাৎ এই 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 2। কোশ্চেন কি বলছে, বি এর আয় কত। বি এর আয় কত পরিমাণ ছিল, 2 এর ভ্যালু এখান থেকে কত হবে, 4। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, এখানে আমাদের 3টে জিরো বসাতে হবে, যেহেতু ক্যালকুলেশনের সময় আমরা এখানে বাদ দিয়ে গেছিলাম, 4000। সঠিক অ্যান্সার এখানে কিন্তু হয়ে যাবে অপশান বি, রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড বা ফার্স্ট প্রসেস। নেক্সট আমরা আরেকটিভাবে করব, যেটা কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনের মধ্যেই পড়ে। তো এ আর বি, ইনকাম কত বলা আছে 3:2 এবং এক্সপেন্ডিচার 5:3। তো এখন আমাদের কি বলছে, প্রত্যেকে 1000 টাকা করে জমায়, প্রত্যেকে, অর্থাৎ এ যে পরিমাণ টাকা জমাচ্ছে বিও সেই পরিমাণ টাকা জমাচ্ছে। কিন্তু আমরা কি জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে এখানে আমাদের সেভিংস বার করতে গেলে এই দুটো ডিফারেন্স নিতে হবে। এটা তো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু না, এখানে আমাদের 2 আছে, অর্থাৎ এটা 3 ইউনিট, এটা আমরা 5 ইউনিট ধরবো। তাহলে এখান থেকে আমাদের ডিফারেন্স কত আসছে, 2 ইউনিট। এখান থেকে আমাদের ডিফারেন্স কত আসছে, 1 ইউনিট। তো আমরা কি দেখছি, এখান থেকে এর যে সেভিংস আর বি এর যে সেভিংস সে দুটো সমান আসছে না, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে প্রত্যেকে সমান টাকা জমায় কত 1000 টাকা। তাহলে এই দুটোকে আমাদের আগে সমান করতে হবে। সমান কিভাবে করব, ডিফারেন্স বার করব, এই 3 আর এই 2 এর ডিফারেন্স কত পাচ্ছি, 1। ঠিক একইভাবে এই 5 আর 3 এর ডিফারেন্স বার করব, কত পাবো, 2। এই 2টাকে দিয়ে 3 আর 2 এর পুরোটার গুণ কত পাচ্ছি আমরা, এখানে একটু কালারটা চেঞ্জ করে নেব, কত পাচ্ছি আমরা এখানে 6 পেয়ে যাচ্ছি, সরি,
কত পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি, 4 পাচ্ছি। আর এই যে ডিফারেন্স 1, এটা দিয়ে আমরা এটার পুরোটার গুণ করব। কত পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি, 3 পাচ্ছি। এখন আমাদের যে ডিফারেন্স আসছে অর্থাৎ সেভিংস আসছে 1 আসছে, এখান থেকে কত আসছে, 1 আসছে। অর্থাৎ আমাদের যে এ আর বি এর সেভিংস দুটো সমান ইউনিট চলে আসছে। আর এই 1-এর মান কত দেওয়া আছে কোশ্চেনে, 1000। কোশ্চেন কি বলছে, বি এর আয় কত, বি এর আয় কত বেরিয়েছে আমাদের এখানে, 4। তাহলে 4-এর মান নির্ণয় করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 4000। তো যার যেটা সুবিধা সে সেটাই করতে পারে। ফার্স্ট যে প্রসেসটা বললাম এবং সেকেন্ড যে প্রসেসটা বললাম দুটোই কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মধ্যেই পড়ে। তো কোনো ক্ষেত্রে এমন আছে যে এই মেথডটা বেশি কাজে দেয়, কোনো ক্ষেত্রে আগেরটা বেশি কাজে দেয়। তো আমরা দুটো নিয়মেই অঙ্ক করবো আলাদা আলাদাভাবে। তো এখানে কিন্তু দুটোই আপনারা যে যেটা খুশি করতে পারেন। তো এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, অপশান 4। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে। এ আর বি এর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে 2:3। প্রত্যেকের মাসিক বেতন 300 টাকা বৃদ্ধি পায় তবে ওই অনুপাত হয়ে যায় 13:19। এর মাসিক বেতন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কি বলা আছে, এ আর বি ফার্স্ট বলে দেওয়া আছে 2 আর 3 অনুপাতে আছে, এবং তারপর যে অনুপাতটা হবে 13 আর 19, প্রত্যেকে 300 টাকা করে বৃদ্ধি পায়। অর্থাৎ এদের যে ডিফারেন্স সেটা সেম হতে হবে। সেম বৃদ্ধি পাচ্ছে যেহেতু, অর্থাৎ 2 থেকে সেম 300 বৃদ্ধি পেয়ে 13 হচ্ছে, 300 নয়, যে ইউনিটটা বৃদ্ধি পাচ্ছে এখানে তোমাদের অ্যাকচুয়াল 300 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে যে ইউনিটটা বৃদ্ধি পাচ্ছে সেটার মান, এখানে যে ইউনিটটা বৃদ্ধি পাচ্ছে সেটার মান সমান হতে হবে। কিন্তু এখানে আমরা কত দেখতে পাচ্ছি, 13 আর 16, তাই আমাদের সমান করে নিতে হবে। সমান করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, 2 আর 3-এর ডিফারেন্স বার করতে হবে যেটা 1, এবং 13 আর 19-এর ডিফারেন্স বার করতে হবে যেটার মান কত, 6। এই 6 আমরা ক্রস গুণ করে দেব, ক্রস এখানেও গুণ করে দেব। অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি কত পাচ্ছি, যে নতুন মান 12, আর এখানে যদি গুণ করি কত পাচ্ছি, 18, আর এখানে গুণ করলে নতুন মানটা কত পাচ্ছি, 13, এখানে গুণ করলে কত পাচ্ছি, 19। তাহলে 12 থেকে বেড়ে কত হলো, 13, 1 বেড়েছে। 19 থেকে বেড়ে কত হয়েছে, 18 থেকে বেড়ে কত হয়েছে, 19 হয়েছে, 1 বেড়েছে। অর্থাৎ এই 1 ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, 300। তাহলে এর মাসিক বেতন হলো, এই মাসিক বেতন তাহলে কত হলো, মাসিক বেতন এখানে কত ছিল, 12। 12-র মান, 1-এর মান যদি 300 হয় 12-র মান কত হবে, 3600। সঠিক অ্যান্সার তাহলে কত হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। তো এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে, অপশন ডি। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে, একটি স্কুলে শিক্ষক ছাত্র আর ছাত্রীদের সংখ্যার অনুপাত বলা আছে 1:7:5। যখন 8 জন নতুন শিক্ষক স্কুলে যোগদান করে এবং 9 জন ছাত্রী স্কুল ছেড়ে চলে যায় তখন শিক্ষক এবং ছাত্রের অনুপাত 1:7। তো এখানে আমাদের ছাত্রী স্কুল ছেড়ে চলে যাচ্ছে, আর এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে শিক্ষক আর ছাত্র। তাহলে ছাত্র আর ছাত্রী দুটোকে আমরা একসাথে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ স্টুডেন্ট হিসেবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে কোশ্চেন কি বলছে, স্কুলে অবশিষ্ট ছাত্রীর সংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা কি করব, এখানে যেহেতু আমাদের ছাত্রী স্কুল ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু যে অনুপাতটা চলে যাওয়ার পরে বা নতুন শিক্ষক অ্যাড হওয়ার পরে যে অনুপাতটা দেওয়া আছে সেখানে ছাত্রের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে আমরা টিচার আর স্টুডেন্টের ক্যালকুলেশন করতে পারি। ফার্স্টে কত ছিল, শিক্ষকের অনুপাত 1 ছিল, আর ছাত্র আর ছাত্রী দুজন মিলেই তো স্টুডেন্ট, 7 আর 5 12 এই অনুপাতে ছিল, এবং 8 জন নতুন শিক্ষক অ্যাড হচ্ছে, আর 9 জন ছাত্রী স্কুল ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট স্কুল ছেড়ে চলে যাচ্ছে 9। এটা অনুপাত নয়।
তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? 1:7 হয়ে যাচ্ছে। এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ফার্স্ট যে মেথডটা করেছিলাম সেটাই করব। 12 মাইনাস 7, ডিফারেন্স কত হয়? 5। 1 আর 12 গুণ করছি, এখানে 1 আর 7 গুণ করছি, কত হচ্ছে? 5। এই 5 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই শুরু করব, -9 আর -56। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি? -65। কিন্তু এখানে আমরা সর্বদাই পজিটিভ ভ্যালুটা নেব, কখনোই নেগেটিভ মান নেব না। কেন? কারণ এখানে যদি আমরা স্টুডেন্ট আর টিচার এই অনুপাতে করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস আসতো। তো সেই কারণেই আমরা সবসময় এটার পজিটিভ ভ্যালু নেব। এখানে একটা মড দিয়ে দেব, তাহলে আমাদের পজিটিভ মান চলে আসবে। তো 5 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 65। তাহলে এখান থেকে আমরা 1 ইকুয়াল টু কত পাবো? 13। কিন্তু 1-এর মান আমাদের বার করার দরকার নেই, কারণ আমাদের সবার শেষে আবার 5-এর মানই বার করতে হবে। কারণ কোশ্চেনে কি বলছে? স্কুলে অবশিষ্ট ছাত্রীদের সংখ্যা কত। তাহলে আগে যখন এই যে নতুন যোগ হচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে স্কুল ছেড়ে, তার আগে অনুপাতটা কত ছিল? ছাত্রীর 5 ছিল, তাহলে সেই 5-এর মানই বার করতে হবে। তাহলে আগে আমাদের ছাত্রী ছিল 65, 5-এর মান যেহেতু 65 ছিল, 9 জন ছাত্রী চলে যাচ্ছে, -9 করলে আমাদের অবশিষ্ট ছাত্রী যেটা স্কুলে পড়ে আছে সেটার মান পেয়ে যাব কত? 56। তো সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 56। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? 1200 কর্মচারীর একটি অফিসে শহরে আর গ্রামীণ কর্মচারীর অনুপাত বলা আছে 8:7। কিছু নতুন কর্মচারী যোগদানের পর যার মধ্যে যোগদান করে, যার মধ্যে 20 জন হচ্ছে গ্রামীণ, তখন অনুপাত হয়ে যায় 5:4। নতুন শহরে কর্মচারীর সংখ্যা কত? মানে যে কর্মচারী যোগদান করেছে যার মধ্যে 20 জন গ্রামীণ যদি হয় তাহলে বাদ বাকি শহরে হবে। তো সেই সংখ্যাটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের বলে দেওয়া আছে 1200 টোটাল কর্মচারী একটি অফিসে, যেখানে গ্রামীণ আর শহরে মধ্যে ভাগ করে বলা আছে 8 আর 7। তাহলে 8 আর 7 15 ইকুয়াল টু আমরা 1200 লিখতে পারি। 1-এর মান কত? 80। তাহলে শহরে আর গ্রামীণ, শহরে কর্মচারীর সংখ্যা কত? 8 গুণ 80 অর্থাৎ 640, এবং গ্রামীণ কর্মচারীর সংখ্যা কত? 7 গুণ 80 অর্থাৎ 560। এখন কোশ্চেন কি বলছে? কিছু কর্মচারী যোগদান করছে যার মধ্যে গ্রামীণ হচ্ছে 20 জন, অর্থাৎ 20 জন যোগদান করছে গ্রামের কর্মচারী, কত হয়ে যাচ্ছে? 580। আর যে অনুপাতটা বলে দেওয়া আছে 4:5 নতুন অনুপাত, আর নতুন কর্মচারীর সংখ্যা অর্থাৎ এই 4 ইকুয়াল টু আমরা 480 লিখতে পারি, 580 লিখতে পারি, 4 ইকুয়াল টু আমরা এখানে 580 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা 1 ইকুয়াল টু কত পাই? 145। তাহলে যে নতুন শহরে কর্মচারী তার সংখ্যা কত হবে? 5-এর মান নির্ণয় করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 5-এর মান কত পাবো? 725। আগে কত ছিল? যোগদান করার আগে শহরে কর্মচারীর সংখ্যা 640, এখন যোগদান করার পরে কত হয়েছে? 725। বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 725 মাইনাস 640, কত পাচ্ছি আমরা এখান থেকে? 85। সঠিক অ্যান্সার তাহলে কত হয়ে যাচ্ছে? অপশন 2। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, 85। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলছে। 4, 6 আর x পরস্পর সমানুপাতিক যদি হয় x-এর মান কত হবে? তো এখানে যদি তিনটে সংখ্যা দিয়ে বলে যে পরস্পরের সমানুপাতিক, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4/6 ইকুয়াল টু 6/x। 2 দিয়ে ক্যালকুলেশন করলে 2, 3, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 3, x-এর মান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3, কোনাকুনি গুণ করে। সঠিক অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে? 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? একটি বৃত্ত এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ r এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a। কোশ্চেন কি চাইছে আমাদের এখানে? ওই বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তো আমরা ফার্স্টে ক্ষেত্রফলটা সমান করে দেব। বৃত্তের ক্ষেত্রফল πr² আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
এ স্কোয়ার, দুটো সমান করে দেবো, হয়ে যাবে। এখান থেকে যদি আমরা রুট এটাকে তুলি, সরি স্কোয়ার এটাকে তুলি, তাহলে রুট হয়ে যাবে। যেহেতু পায়ের কোনো স্কোয়ার নেই, একটি পায়ে আছে, তাহলে রুট পাই ইন্টু আর ইকুয়াল টু এ। বর্গক্ষেত্রের বাহু, বৃত্তের ব্যাসার্ধ, এ বাই আর এর অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এ বাই আর এর অনুপাত যদি নির্ণয় করি রুট পাই বাই 1, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, রুট পাই ইজ টু 1। 4 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলছে, 3টি গাড়ির গতিবেগ এর অনুপাত দেওয়া আছে 2:3:5। একটি দূরত্ব অতিক্রম করতে তাদের যে সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। একটি দূরত্ব বলতে এখানে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা সমান, অর্থাৎ 3টে গাড়ি সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক, সেম থাকছে। আমরা কি জানি, ডি ইকুয়াল টু এস ইন্টু টি। ডি যদি ধ্রুবক হয়, কনস্ট্যান্ট থাকে, তাহলে এস সমানুপাতিক 1/t আমরা এটা লিখতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে এস যে হারে পরিবর্তিত হবে, টি তার ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে। এস এর মান কত দেওয়া আছে, ফার্স্ট গাড়ির ক্ষেত্রে 2, তাহলে টি এর মান 1/2 হয়ে যাবে, ইস টু এস এর মান 3 আছে, অর্থাৎ 1/3 হয়ে যাবে টি এর মান, T2 এর মান। S3 এর মান 5 দেওয়া আছে, তাহলে এখানে 1/5 হয়ে যাবে T3 এর মান। তো এটাকে আমরা 2, 3, 5 এর এলসিএম দিয়ে গুণ করব, গুণ 30। 2 দিয়ে ক্যালকুলেশন করলে 15, 3 দিয়ে ক্যালকুলেশন করলে 10, 5 দিয়ে ক্যালকুলেশন করলে 6। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অপশন এ এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, অর্থাৎ 15:10:6 সময়ের অনুপাত আমরা পেয়ে গেলাম। তো অপশন এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এ বি আর সি এর মধ্যে কোনো টাকা 3:7:5 এই অনুপাতে ভাগ করে যদি দেওয়া হয়, তাহলে এ বি এর টাকার পার্থক্য হবে 7,600। যদি তখন আমাদের সি এর টাকাটা নির্ণয় করতে হবে। তো এখানে এ আর বি এর টাকার পার্থক্য কত, 3 ইউনিট, 7 ইউনিট আর 5 ইউনিট বলা আছে, অর্থাৎ 3 আর 7-এর পার্থক্য 4। 4-এর মান এখানে বলা আছে 7,600। 1-এর মান তাহলে এখান থেকে কতবার হবে, 1, 9, 0, 0, অর্থাৎ 1,900 এটা বার হবে। এখন কোশ্চেন কি বলছে, সি কত টাকা পাবে, সি কত অনুপাতে টাকা পেয়েছিল, ইউনিটটা কত ছিল 5, 5-এর মান নির্ণয় করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 9,500। সঠিক অ্যান্সার এখানে তাহলে কত হয়ে যাচ্ছে, 3 নম্বর অপশন হয়ে যাচ্ছে। তো অপশন সি এখানে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে স্টার যেটা দেওয়া আছে সেটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো সমানুপাতিক হারে আছে, আমরা কি জানি, যখন সমানুপাতিক হারে থাকে তখন কীভাবে লিখতে পারি আমরা, এটা আমরা কিন্তু ফার্স্ট ভিডিওতে দেখেছি। যারা ফার্স্ট ভিডিও দেখেননি, এখানে কিন্তু বেশ 2-3টে কোশ্চেন কিন্তু বুঝতে পারবেন না। আর যদি কারোর আগে থেকে জানা থাকে তো কোনো ব্যাপার নেই। তো 60/15 ইকুয়াল টু x/1/4, এটা আমরা লিখতে পারি। 1/4 উল্টে যাবে, সেক্ষেত্রে এই পুরো টার্মটা কি হয়ে যাবে, 4x/1। ক্যালকুলেশন যদি করি কি পাবো, 30, 15, 15 কাটলে x ইকুয়াল টু কত পাবো, 1। সঠিক অ্যান্সার তাহলে কত হয়ে যাচ্ছে, অপশন সি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল। এখানে কিন্তু আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন এই চ্যাপ্টারটা শেষ করছি। নেক্সট আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। গুড বাই।